আপনারা সবাই জানেন আমাদের সরকারের প্রথম অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। আর জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের বন্ধুত্বে পরিণত করা। সেই লক্ষ্যে কয়েকটা সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি আমরা। একটা হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব, এটা যথাযথ হয়েছে কিনা, এবং সেই লাইসেন্সের মাধ্যমে প্রায় সব লাইসেন্সের অধীনে হয়তো অস্ত্র ক্রয় করা হয়েছে। এমনও আছে কিছু কিছু লাইসেন্সই আছে হয়তো অস্ত্র ক্রয় করেনি, সেরকম সংখ্যা কিছু থাকতে পারে। তা আমরা আশা করি এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারবো, কারণ এই লাইসেন্সদারি কারা এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। এবং এটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে, অ্যামুনিশন সহ। আর সেটা আমরা আজকেই সার্কুলার ইস্যু করব, জেলা পর্যায়ে যাবে, সমস্ত পর্যায়ে যাবে। এটা এখনো আমরা নির্ধারণ করতে আমরা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এগুলা কতগুলো লাইসেন্স আছে, লাইসেন্সধারী অস্ত্র কত আছে, কত জমা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আদেশ দিয়েছিল, সেই আদেশের সময় দেখা গেছে যে বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মধ্যে আমার জানা মতে প্রায় 10,000-এরও বেশি অস্ত্র জমা হয়নি। তো এটা আইনানুগভাবে অবৈধ হয়ে গিয়েছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যাপারে মামলাও করা যেতে পারে। সেটা কোথায় কি অবস্থা আছে, ইন্টারিম গভর্নমেন্টের সেই পদক্ষেপের ব্যাপারে কতগুলো মামলা হয়েছে, এগুলো সব আমরা এখন রেগুলার করব। আর পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। এখন আপাতত ইমিডিয়েটলি আমরা 2,701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় 2,701 সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। আর পাসপোর্ট নিয়ে প্রায় সময় জনগণের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসে, ইদানিং অবশ্য কম, যেটা ই পাসপোর্ট হয়ে যাওয়ার পরে, আগে মেশিন রিডেবল পাসপোর্টের সময় ছিল। তা হচ্ছে আমাদের জনসংখ্যার অধিকাংশই এখনো অনলাইনে ইলেকট্রনিক ভাবে অ্যাপ্লিকেশন করতে অভ্যস্ত নয়, সেই জন্য কারো কারো সহযোগিতা নিতে হয়। কোনো যারা আছে আর কি অনলাইনে কাজ করে, কিছু এটাও একটা পেশার সৃষ্টি হয়েছে যে তারা এই কাজগুলো করে নিজেরা কিছু আয় রুজির ব্যবস্থা করে এবং সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু তাদের মাধ্যমে এমনকি পাসপোর্ট অফিসের কিছু লোকজন তাদের যোগসাজশে জনগণের মধ্যে একটু ভোগান্তির সৃষ্টি হয়, সেটা এখনো আছে, অভিযোগ পাওয়া যায়। সেটা নিরসন করার জন্য আমরা একটা আজকে আলোচনা করে একটা পন্থা বের করেছি, সেটা পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পারি। আগে ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরের পাসপোর্ট অফিসগুলোতে সেটা আমরা পরীক্ষা করে আমরা যদি সেটা চালু করি, তাহলে ভবিষ্যতে সেটা সারা দেশে আমরা করতে পারবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় যেমন দেখি যে রেজিস্ট্রি অফিসের বাইরে
যেমন দলিল লেখক থাকে, তাদের রেজিস্ট্রেশন থাকে, নাম্বার থাকে, কোথাও কোনো নিয়ম হলে তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায়, ধরা যায় এবং বিভিন্নভাবে তাদেরকে লায়াবল করা যায়। তো সেই রকম কোনো সিস্টেমের মাধ্যমে এখানে অনেকটা সহজীকরণ ব্যবস্থা আর কি, এনলিস্টেড সহায়তাকারীর ব্যবস্থা করা যায় কিনা পাসপোর্ট অফিসগুলোর বাইরে সেই দলিল লেখকদের আদরে, তাহলে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হয়, জনগণের জন্য সহজ হয়, সহজীকরণ, তারা সেবাটা সহজে পেতে পারে। সেই হিসাবে হয়তো তারা একটা নির্ধারিত কাজের জন্য সার্ভিস চার্জ নিতে পারে, সেটাও ঠিক করে দেওয়া হবে। এটা আমরা পরীক্ষা করে দেখছি, যাতে করে পাসপোর্ট অফিসে মানুষের ভোগান্তিটা না হয়। বেসরকারি এখন যেভাবে করছে এগুলো বিচ্ছিন্নভাবে করছে এবং তাদের মাধ্যমে হয়তো সঠিক সেবাটা আসছে না। এটাকে একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসা যায়, সেটা চেষ্টা করছি। সেই রকম চেষ্টা করি, দেখি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যদি টিকে যায় তাহলে সারা দেশের জন্য সেটা হতে পারে। এখন রেজিস্ট্রেশন অফিসের আদলে যেভাবে রেজিস্টার্ড দলিল লেখক থাকে, সেই আদলে যদি আমরা এখানে কিছু কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, রেগুলেট করা যায়, জনগণও যদি সেবা পায়, কোনো নিয়ম হলে যাতে তাদের ধরা যায় সেই বিষয়ে। আর আমাদের একটা মেসেজ সব পর্যায়ে, আমি প্রথম দিনেই বলেছি জয়েন করার, চেইন অফ কমান্ড পুলিশ বাহিনীতে অবশ্যই বজায় রাখতে হবে। এবং নির্বাচনের আগে যে সিদ্ধান্তটা আজকে দিয়েছি, লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এগুলো অনেক সময় যাচাই বাছাই করে নিয়োগটা দিতে হয় তার সার্ভিস রেকর্ড দেখে, এফিসিয়েন্সি দেখে, বড় ডিস্ট্রিক্ট ছোট ডিস্ট্রিক্ট এরকম বিবেচনায় নিয়ে, বা যে এক ডিস্ট্রিক্ট করেছে তাকে ওল্ড ডিস্ট্রিক্টে দেওয়া যায়, এই সমস্ত কিছু বিবেচনা আছে, ক্রাইটেরিয়া আছে। তো সেই বিবেচনায় সেটা হয়নি। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আমাদের আপনাদেরকে বলার জন্য, 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলার সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকেও এরকম আসামি করা হয়েছে, অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। এবং এই ক্ষেত্রে আমরা আজকে নির্দেশনা দিয়েছি যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে যেন এই কাজটা করে। কারণ আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাদীর শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। এটা এখনো বলতে পারবো না, এটা দেখতে হবে। সময় অনেক তারা রিপোর্ট দিবে আমাকে কোথায় না। এটা যাচাই বাছাইয়ের কমিটি করার দরকার নাই, এটা পুলিশের কাজ, তারাই করে। সেটা বেঁধে দেয় নাই, সেটা আমাকে ইমিডিয়েট রিপোর্ট। সাংবাদিকরা কি মানুষ না? সব মানুষই আছে, আইনের শাসন সবাই করে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে, যাতে তারাও ইচ্ছা মতো যাতে এই সুযোগ নিয়ে কোনো জনহয়রানি বা ভোগান্তির কারণ না হয় জনগণ।
আর কয়েকটা বিষয় আজকে নির্দেশনা দিয়েছে, যেমন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলা পুলিশ সুপার অনেক সময় পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। আর বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, ওই স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ টিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। সেরকম অনিয়ম যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে আমি ভবিষ্যতে যেগুলো নিয়োগ করতে চাচ্ছি ওখানেও হয়তো সেটা উৎসাহিত হবে। সেই লক্ষ্যেই যাতে ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে এরকম নাম ঠিকানা জালিয়াতি কেউ না করতে পারে, সেজন্য বিগত সময়ে যে সমস্ত নিয়োগটা হয়েছে এর মধ্যে এরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো অনেক সময় মিডিয়ার মাধ্যমে নজরে এসেছিল, সেগুলো ফাইন্ড আউট করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।